নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত। আজ শোনাবো নতুন একটি গল্প, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। মন দিয়ে গল্পটা শুনুন। গল্প শুনে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। আমাদের আজকের গল্প, আতপোড়া লাশ। আমার চিৎকারে ম্যানেজার বাবু গাড়ির জানালার ভেতর দিয়ে মুখ বাড়ালেন। তারপর বললেন, আরে শোনো শৈলে, দেখে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। ওর নাম ঋষিকেশ। ও মাঝে মধ্যে এখানে আসে। ওর সাথে কিছুদিন থাকো। ওর হতে পারে মুখটা পোড়া, কিন্তু মনের দিক থেকে মানুষটা বড় সরল সাদাসিধে। যাই হোক, মানিকবাবুর কথাটা শুনে মনটা কিছুটা হলেও ওই পোড়া মানুষটি, না ঋষিকেশ, হ্যাঁ, ওর উপর একটু মায়া জন্মেছিল। তাই আস্তে করেই গাড়ির দরজাটা খুলে বসে পড়লাম ওর পাশেই। সারা রাস্তায় ঋষির সাথে আমার একটাও কথা হয়নি, কারণ আমি তখন মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত ছিলাম। মাঝে মাঝে উকি দিচ্ছিল ঋষিকেশ। গাড়িটাও বেশ ভালোই জোরে ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে এফএম এ একটা সুন্দর মিউজিক বাজছিল। কিছুক্ষণ বাদে আমাকে উদ্দেশ্য করে ড্রাইভার বলল, সাহেব, ভালোভাবে থাকবেন, অতটা সুবিধে নয় ওই নিমতলা গ্রাম। আমি বললাম, কেন সুবিধে নয় কেন? আপনি নতুন তো, তাই জানেন না নিমতলা গ্রামের কাহিনী। গ্রামের সব জায়গায় যাবেন, কিন্তু কিন্তু সাহেব, ওই নিমতলা শ্মশানে সন্ধ্যা 7টার পর যেন ভুলেও যাবেন না। এটা এটা আমার অনুরোধ রইল, কারণ আপনার অফিসের সামনেই ওই শ্মশান। তাই আবারও বলছি, ভুলেও যাবেন না ওই দিকটায়। ঘন্টা 7 মধ্যেই আমরা পৌঁছে গেলাম নিমতলা গ্রামে। আমি গাড়ি থেকে নামলাম। তারপর আমার পেছন পেছন ঋষিকেশ। ওর উপর দয়া করে ওর ব্যাগটা আমি নিতে গেলাম, কিন্তু সঙ্গে সঙ্গে আমার হাত থেকে ওর ব্যাগটা ও কেড়ে নিয়ে বলল, ধন্যবাদ। আমার মুখটা পোড়া হতে পারে, তবে মনের জোর এখনো পুড়ে যায়নি। আর আমি শুনতে পাই না কানে ঠিকই, তবে মুখে বলতে পারি। আর আমায় কিছু বলার হলে কোনো কিছুতে লিখে আমায় বুঝিও। আমি ঋষিকেশকে দেখে বুঝতে পারিনি যে ও এত সুন্দর কথা বলতে পারে। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই নতুন অফিসে পৌঁছে গেলাম। অফিসে প্রবেশ করার আগে আমার ফোনটা পকেট থেকে বের করে তাতে টাইপ করে ঋষিকেশকে আমি বললাম, তুমি কি এই অঞ্চলে আগেও এসেছো? কারণ ম্যানেজার বাবু বলল যে তুমি এই অঞ্চলের সবই চেনো। ঋষিকেশ এর উত্তরে আমায় বলেছিল, আমার সাথে আসো, আমি চিনি। মানিকবাবু আমাকে নতুন অফিসটা কোথায় বলে দিয়েছিল। আমি ঋষিকেশের সঙ্গে কিছুক্ষণ এগোতেই আমরা অফিসে পৌঁছে গেলাম। তবে নিমতলা গ্রামে ঢুকতেই দেখলাম মোবাইলের নেটওয়ার্কটা একেবারে নেই বললেই চলে। আমি আবারও ঋষিকেশকে ফোনে টাইপ করে বললাম,
আচ্ছা, তোমাকে কি ম্যানেজার বাবু বলে দিয়েছিল যে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় করেছে? ঋষিকেশ বলল, মানিকবাবু আমাকে তেমন কিছু আর বলেননি, তবে বলেছিল অফিসের ভেতরে নন্দ বলে যে আছে তাকে মানিকবাবুর এই যে কার্ডটা, এটা দেখাতে হবে, তাহলে ওই সব আমাদেরকে বুঝিয়ে দেবে। আমি ওই কার্ডটা নিজের হাতে রেখে দিয়েই ওকে ইশারা করে ডেকে নিলাম। দেখলাম ও আমার ইশারাটা বেশ বুঝছে। আমরা দুজনেই অফিসের ভেতরে ঢুকলাম। আমি একটু সাহস করে উঁকি ঝুঁকি মেরে দেখলাম অফিসটা অনেককাল আগের, কারণ ধুলো ময়লা জমে রয়েছে দেওয়ালে। আমি আর কিছু লক্ষ্য না করেই সোজা ভেতরে ঢুকে গেলাম আর দেখলাম গোটা অফিসটায় মাত্র একজন কর্মচারী। মনে মনে বেশ অবাক হলাম। আমি কর্মচারীটির কাছে এগিয়ে গেলাম, দেখলাম সে আবার হাঁ করে ঘুমোচ্ছে। তার সামনে গিয়ে তাকে বললাম, ও দাদা, বলছি শুনছেন, এখানে নন্দ বলে কে আছে? কর্মচারী ধর্মর করে উঠে বসল, তারপর বলল, আরে স্যার, আমি নন্দ। আমার বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন স্যার। আমি একেবারে ভুলে গিয়েছি আপনাদের আনতে যাওয়ার কথা। মানিকবাবু বলে দিয়েছিল আমায় বারবার করে। দয়া করে মানিকবাবুকে বলবেন না স্যার, না হলে আমার চাকরিটা নির্ঘাত যাবে। যাই হোক, চলেই তো এসেছি, আর মানিকবাবুকে বলবো না। আমাদের রুম কোনটা আর থাকা খাওয়ার ব্যবস্থা কোথায়, এগুলো আমায় সব বলে দাও, বড্ড দেরি হয়ে গেল যে। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আমি অফিসের কেয়ারটেকার নন্দ। এই অফিসের সব কর্মচারীকে অন্য অফিসে 1 সপ্তাহের জন্য পাঠানো হয়েছে, তাই আপনাদের দুজনকে মানিকবাবু বলে দিতে বলেছেন এই 1 সপ্তাহের সব কাজ সামলানোর জন্য। স্যার, ওই যে 22 নম্বর রুমটা, ওইটা আপনাদের দুজনেরই শুধুমাত্র। ওখানেই থাকবেন, খাওয়া দাওয়া ওই নিমতলা শ্মশানের কাছে একটা ঘর আছে, সেখানেই করবেন। ওইখানে 1 সপ্তাহ শাকসবজি রান্না বান্না করার বাসনপত্র সবই আছে। আর সকালে আমি নিজে গিয়ে চা দিয়ে আসবো। আর হ্যাঁ, আপনারা কিন্তু সকাল 9টার মধ্যে অফিসে পৌঁছে যাবেন, আর 5:30টার মধ্যে অফিস থেকে নিজের ঘরে চলে যাবেন। কারণ এই গ্রামে অনেক কাল আগে থেকেই বলা আছে সন্ধ্যার পর ঘর থেকে বেরোনো মানা। আর সামনেই বুধবার, পূর্ণিমা, সেদিন তো একদমই ঘর থেকে বেরোনো যাবে না। আপনাদের ঘরটাও তো শ্মশানের কাছে, আপনারা ভুলেও শ্মশানের কাছে সন্ধ্যাবেলা যাবেন না। এটা কিন্তু মানিকবাবু আপনাদেরকে মনে করিয়ে দিতে বলেছেন বারবার। নন্দর মুখ থেকে এতটা শোনার পর আমি বললাম, আচ্ছা দাঁড়াও, আমি মানিকবাবুকে ফোন করে জেনে নিচ্ছি আরেকবার। নন্দ হেসে বলল, কি যে বলেন স্যার, আপনারে মানিকবাবু বলে দেননি যে এই অঞ্চলে টাওয়ার পাওয়া যায় না? এক কথায় বলতে পারেন যে কয়দিন এখানে আসেন, ওই ফোন বলে জিনিসটা এখানে অকেজো মনে করতে হবে। নন্দর এই কথাটা শুনে আমার মনে মনে বেশ রাগ হলো। আমি নিজেই নিজের মনে মনে বললাম, মানিকবাবুটা যে কোথায় পাঠিয়েছে কে জানে, আমাকে তো আগে বলা উচিত ছিল যে এই অঞ্চলে নেটওয়ার্ক পাওয়া যায় না। যাই হোক, অনেক দেরি হয়ে গেল। নন্দু, তুমি তাড়াতাড়ি আমাদের ব্যাগপত্র নিয়ে আমাদেরকে ঘরটা দেখিয়ে দাও। অনেক হলো, এবার একটু বিশ্রাম নেব। নন্দু কিছু না বলে তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিল ঘরের সামনে, আর বলে দিল, শোনেন বাবু, এইটা আপনাদের ঘর, বুঝলেন? আর ওই যে দূরে ওই দেখতে পাচ্ছেন, ওইটা আছে শ্মশান। ওইখানে একদম যাবেন না, একদম না, বুঝলেন? এবার আমি চললাম, আর কাল থেকে সকাল সকাল অফিসে চলে আসবেন, বুঝলেন?
আর কোনো অসুবিধা হইলে ঋষিকেশ বাবুকে জিজ্ঞাসা করে নেবেন, উনি তো অনেকবারই এখানে এসেছেন। ঘরটা দেখে মনে হলো বেশ ভালো। ঘরে ঢোকার আগে নন্দ আমাকে ওই ঘরের পেছনের শৌচালয়টা দেখিয়ে দিল। আমি বেশ খুশি হলাম ঘরটা দেখে। এরপর 3 দিন ধরে কাজ থেকে বাড়ি, আবার বাড়ি থেকে কাজ, দেখতে দেখতে 3 দিনই বেশ কাজের মধ্যে দিয়েই কাটলো। এদিকে আমি আবার একটা নতুন বন্ধু পেয়ে গেছি, ঋষিকেশ। তার সাথে বেশ জমে গেছে। তবে বন্ধুর সঙ্গে ফোনে টাইপ করে কথা বলতে একটু হলেও অসুবিধা হচ্ছে বৈকি। তা হলেও দুজনেই মানিয়ে গুছিয়ে চলছি, এই যা। একদিকে বড় সুবিধা হয়েছে, আমি অতটা রান্না বান্না করতে পারি না। তবে ঋষিকেশ দেখছি এসব দিকে একেবারে এক্সপার্ট, একাই সবকিছু সামলে চলেছে। রাতের খাবার, দিনের খাবার ও একাই করছে। শুধু সকালে চাটাই একমাত্র নন্দ দিয়ে যায়। আর আমরা দুজনেই এই 2 দিনে বেশ জমিয়ে আড্ডা মারতে পেরেছি। কারণ মোবাইল ফোনটাও ঘাঁটতে পারছি না। আর ক্লাস 9 থেকেই মোবাইলে গেম, নয়তো সিনেমা, সোশ্যাল সাইট এসবেই কাটাতাম। তাই বলা যেতে পারে এই জীবনে প্রথম বোধহয় মোবাইল ছাড়া আছি, তার মধ্যে এই নিরিবিলি জায়গা। তাই ওর সাথে কথা বলতে বলতে কখন যে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেছে তা বুঝতেই পারিনি। আমাদের জন্য যেই ঘরটায় থাকার ব্যবস্থা করা হয়েছে সেই ঘরে মাত্র একটাই খাট, তাই দুজনেই একসাথে শুতাম। ঋষিকেশ আমাকে অনেকবারই বলেছিল যে, শৈলেন তুমি ওপরে শো, আমি নিচে শুয়ে পড়ছি। কিন্তু আমি ওকে প্রথম দিন কিছু বলিনি, ও সেদিন নিচেই শুয়ে পড়েছিল। তবে দিন 2 কাটতেই আমি জোর করে ওকে বিছানায় শুয়েছিলাম আমার পাশে। কিন্তু কেন জানি না আমার থেকে অনেক দূরে দূরে ও শুয়েছিল। এদিককার এলাকাটা অনেক ঠান্ডা, কম্বলের ভেতরে থেকেও ঠান্ডাটা ভীষণ লাগছিল। এদিকে ঋষিকেশ আবার কেন জানি না আমার থেকে অনেকটা দূরে দূরে ঘুমোয়। সেদিন ওই রাত 2টো নাগাদ আমার একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়ে বসল। এদিকে আবার নন্দ বলে দিয়েছিল যে রাতে কোনো মতেই ঘর থেকে যেন না বেরোয়। তাই আর কিছু না ভেবে আমি ঋষিকেশকে যখন ডাকার সিদ্ধান্ত নিচ্ছি, তখন পাশ ফিরে তাকাতেই আমি চমকে উঠলাম। আমি ঋষিকেশকে ডাকতে গিয়ে দেখি ও বিছানার মধ্যে নেই। আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম, তাই ধর্মর করে উঠে বসলাম বিছানায়। হ্যাঁ, ঋষিকেশ, ঋষিকেশ। পরক্ষণেই ভাবলাম ও হয়তো বাইরে গেছে। একবার সাহস করে দরজাটা খুলে আমি বাইরে গেলাম। তারপর আস্তে করে ডাকলাম, ও ঋষিকেশ, কোথায় গেলে? তারপর ভাবলাম ও তো আবার কানেই শুনতে পায় না, কি হবে এবার। কয়েকটা খারাপ চিন্তা মাথার ভেতর আসছিল, তবে ভাবলাম হয়তো ঘরের পেছনে শৌচালয়ে গেছে, তাই ওদিকেই যাওয়ার কথা সবেমাত্র ভাবছি, আর সাথে সাথেই দেখলাম ঋষিকেশ আমার পেছনে এসে হাজির। সে বলল, কাকে খুঁজছো? প্রথমটায় আমি চমকে উঠলাম। তারপর একটু রেগেই ফোনটা বের করে টাইপ করে ওকে উদ্দেশ্য করে লিখলাম, কোথায় গেছিলে তুমি? আর যদি কোথাও গিয়ে থাকো তাহলে একবার বলে তো যেতে পারতে। কিন্তু দেখলাম আমার কথার উত্তর না দিয়ে ও মাথা নিচু করে ঘরের ভেতর চলে গেল। কিন্তু তারপরেই মনে পড়ল
আমি যখন ঋষিকেশের হাতটা ধরেছি তখন যেন ওর হাতটা একটা স্বাভাবিক মানুষের থেকে কয়েক গুণ বেশি ঠান্ডা। ভাবলাম এত ঠান্ডা শরীরের কারণ বোধহয় এই শীতকাল। এমনিতেই এই এলাকায় যা ঠান্ডা পড়েছে তাতে হাত পা জমে বরফ হওয়ার জোগাড় হয় আর কি। তবে সেদিন রাতে অতটা আর খেয়াল করা হয়নি বিষয়টা নিয়ে। আবার স্বাভাবিকভাবেই দুজনে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আগের দিনের কথা ভুলে গিয়ে আবার স্বাভাবিক হয়ে উঠল জীবনযাপন। তবে এর পর থেকে প্রতিদিন রাতেই একটা বিষয় লক্ষ্য করতে লাগলাম। ঋষিকেশকে প্রতিদিন গভীর রাতেই বিছানায় খুঁজে পাওয়া যায় না। বিষয়টাকে আমি তখন অতটা গুরুত্ব দিলাম না। এর কারণ হিসাবে ভেবেই নিয়েছিলাম যে ওর হয়তো কোনো অসুবিধা আছে, কিংবা হয়তো রাতে হাঁটার অভ্যাস আছে। কিন্তু শেষমেশে ওই দিনটা এসেই পড়ল। কোন দিনের কথা বলছি এক্ষুনি বুঝতে পারবেন। এইভাবেই দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। কিভাবে যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমাদের যাওয়ার সময় হয়ে এলো, তাই ব্যাগপত্র আবার গুছিয়ে নিলাম। কারণ নন্দ বলে দিয়েছে যে 5:30 নাগাদ আমি যখন বাড়ি ফিরি সেই সময় মানিকবাবু গাড়ি পাঠাবে। আর এটাও বলে দিয়েছে যে আজ পূর্ণিমা, আজ যেন আমি একেবারেই ঘর থেকে না বের হই। আমি রীতিমতো সন্ধ্যাবেলায় ব্যাগপত্র রেডি করছিলাম, আর ঋষিকেশও কেন জানি না সন্ধ্যা হওয়ার আগে রাতের রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিল। আর বলেছিল, রান্না যখন কমপ্লিট তখন আর দেরি কেন, চলো খেয়ে নি, আর শ্মশানের ওদিকে একটু ঘুরে আসি, কারণ আজই যে এখানে শেষ দিন। আমারও একটু একটু এক্সাইটমেন্ট হচ্ছিল, কারণ আমারও অনেক দিন ধরেই ওই শ্মশানের দিকটায় ঘুরে আসার ইচ্ছা হচ্ছিল। তাই আমিও ফোনে টাইপ করে বললাম, আচ্ছা চলো তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে আসি, গাড়ি চলে এলে আবার অসুবিধা হয়ে যাবে। অগত্যা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। শ্মশানের দিকটায় যেতে ভয়ও হচ্ছিল, কিন্তু সাথে ঋষিকেশ ছিল, তাই ভয় কিসের। প্রায় ঘন্টাখানেক ঘোরার পর আমরা একটা পাথরের কাছে এসে বসলাম। তারপর ঋষিকেশকে বললাম, তুমিও বসো আমার পাশে। কিন্তু কথাটা বলতে গিয়ে বাকি কথাটুকু আমার মুখের মধ্যে আটকে গেল। আমি অবাক হয়ে দেখলাম ঋষিকেশ আমার আশেপাশে কোথাও নেই। ভারী তাজ্জব লাগছিল ব্যাপারটা। মিনিট 10 খোঁজাখুঁজির পরেও ঋষিকেশকে কোথাও খুঁজে পেলাম না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমি ভাবলাম হয়তো বাড়ি চলে গেছে। ভারী আজব ছেলে তো, না বলেই কি করে চলে যায়। তাই আমি নিজেও রুমের দিকে এগিয়ে চললাম। কিন্তু রুমে পৌঁছে দেখি ঋষিকেশ সেখানেও নেই। অতএব অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি আরো আধ ঘন্টা বসে থাকার পর একটা ব্যাপার অনুভব করলাম। আমার মনে হলো কেউ যেন আমার আশেপাশেই আছে। কারোর একটা অস্তিত্ব ওই ঘরের মধ্যে আমি বেশ টের পাচ্ছি।
নিজের অজান্তেই আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। আমি আশেপাশে ভালো করে একবার চোখ বুলিয়ে নিলাম। এমন সময় আমার মনে হলো ঘরের জ্বলন্ত টিমটিমে বাল্ব লাইটটাও যেন বুজে বুজে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই সেটা বন্ধ হয়ে একটা ঘুটঘুটে অন্ধকার ঘরটাকে গ্রাস করল। আমার তখন মনের ভেতরে একটা ভয়, একটা আতঙ্ক বাসা বেঁধেছে। আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠে মোমবাতিটা জ্বালালাম। মনে মনে ভাবছিলাম, নন্দ বলেছিল এই এলাকায় নাকি মাঝে মধ্যেই লোডশেডিং হয়, তাই যুক্তি দিয়ে লাইট বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটাকেও একেবারে মন থেকে এড়িয়ে গেলাম। কিন্তু তারপর যা হলো তা ভাবলে আজও আমার গায়ে রোম খাড়া হয়ে যায়। হঠাৎ করেই বিনা বাতাসে আমার হাতে জ্বলতে থাকা মোমবাতিটাও দপ করে নিভে গেল। কিন্তু লাইটের মতন এই বিষয়টাকেও আমি এড়িয়ে যেতে পারলাম না, কারণ জানালা দরজা সবকিছু বন্ধ। তবে কিভাবে এমনটা সম্ভব? আর তারপরেই আমি শুনতে পেলাম অন্ধকারের ভেতর থেকে ঋষিকেশ বলছে, শৈলেন, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম। এর আগেও আমি 11 জনকে এই পূর্ণিমার দিনেই মেরে ফেলেছিলাম। কথাটা শুনে আমি আঁতকে উঠলাম। তারপর বললাম, তুমি এসব কি বলছো ঋষিকেশ? আর তুমি এই ঘরে ঢুকলে কিভাবে? ঘরের দরজা তো আমি কখন বন্ধ করে রেখেছি। এই হতে পারে না। আর তুমি কি সব বলছো? এই পাগলের মতো কি বলছো তুমি? ঋষিকেশ আবার বলে উঠল, আমি সত্যি বলছি। আমি আগেও 11 জনকে মেরেছি। তোমাকেও মারবো ভেবেছিলাম, কিন্তু তোমাকে মারতে পারলাম না আমি। তুমি কেন আমার সাথে এমন বন্ধুত্ব করলে? কই, তোমার আগেও তো অনেককে মেরে ফেলেছি, কিন্তু তারা তো আমাকে আপন ভাবেনি, বরং আমার পুরা রূপ দেখে আমাকে মজার পাত্র বানাতো। তবে তুমি কেন 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 আমায় আপন করলে বলো, কেন? আমি ঋষিকেশের কথা কিছুই বুঝলাম না। মনের ভেতর একটা ভয় আমায় চেপে ধরেছে ততক্ষণে, কিন্তু তবুও খানিকটা সাহস সঞ্চয় করে আমি বললাম, ঋষিকেশ, তুমি শান্ত হও দয়া করে। আর আমাকে যখন তুমি আপন ভেবেছ, তবে আমাকে খোলাখুলি ভাবে বলো, কি জন্য তুমি 11 জনকে হত্যা করলে? ঋষিকেশ আবার আমাকে বলল, শৈলেন, আমার কাছে আর সময় নেই, কারণ আমার মধ্যে যে ঘৃণা ছিল সেটা আজ তুমি ভালোবাসায় বদলে দিয়েছ। তুমি আমার রূপ দেখে বন্ধুত্ব করনি, এটা আমি বুঝেছিলাম। তোমার বন্ধুত্বের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আজ থেকে 4 বছর আগেই জানো তো, আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। যে প্রথমবার এই অঞ্চলে কাজ করতে এসেছিল তাকে আমি আমার বন্ধু ভেবেছিলাম, কিন্তু সে আমাকে অপমান করেছিল, কারণ আমি এমন পোড়া। তাই ওই অপমান সহ্য করতে না পেরে আমি এই ঘরেই আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি।
আর সে সেই দিন অফিস থেকে একটু দেরিতেই ফিরেছিল। সে যখন ঘরের দরজা খোলে তখন আমায় দেখতে পায়, আমাকে মৃত ভাবে, আমাকে নিচে মাটিতে ফেলে রাখে। তারপর অ্যাসিড কিনে এনে আমাকে আবার অ্যাসিডে স্নান করায়। জানি না কিসের এত ক্ষোভ তার আমার প্রতি, কিন্তু তখনও আমার প্রাণ ভোমর আমার শরীরে সামান্য বর্তমান ছিল। আমার হৃৎপিণ্ড চলছিল। আমার দেহ যখন অর্ধেক গলে গেছে সেই অবস্থাতেই আমাকে মাটিতে পুঁতে দেয়। তারপর সে ওখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে আমার খোঁজ কেউ করেনি আজ পর্যন্ত। আমার বাবা মা, আত্মীয় স্বজন বা পরিবার বলে কেউ ছিল না। আর সেদিনের পর থেকে আমার মনের মধ্যে একটা ঘৃণার সৃষ্টি হয়। আর আমি আজও আমার আত্মা শান্তি পায়নি। ওই নিমতলা শ্মশান থেকেই একটা পোড়া লাশের ভেতরে আমি প্রবেশ করেছিলাম। আর এইভাবেই প্রতি পূর্ণিমার রাতে এক এক করে আমি এখানে নিয়ে আসতাম, আর 1 সপ্তাহ ধরে তার সাথে থেকে তাকে পূর্ণিমার রাতে মেরে ফেলতাম। এইভাবে আজ অব্দি আমি 11 জনকে মেরে ফেলেছি। আর আজ তোমাকে নিয়ে 12 নম্বর। কিন্তু তুমি যে আমার আপনজন হয়ে গেলে, আর আজ আমার আত্মার শান্তি পেল। এরপর চিরকালের জন্য ঋষিকেশের শেষ শব্দটা আমার কানে প্রতিধ্বনিত হয়ে গেল। বিদায় শৈলেন, বিদায়। ভালো থেকো তুমি। শব্দটা শেষ হওয়ার সাথে সাথে আবার ঘরের আলোটা জ্বলে উঠল। আর তখনই দুম করে দরজাটা খুলে গেল। আমি যেন একটা কেমন ঘোরের মধ্যে চলে গেছিলাম। ঘোরটা কাটল নন্দর ডাকে। ঘরের ভেতর নন্দ এসে বলল, আরে ও সাবজি, গাড়ি যে দাঁড়িয়ে আছে, আপনি কখন যাবেন? আপনারা তো কালকেই বলেছিলাম সকাল সকাল গাড়ি এসে পড়বে। সেদিনের মতন গাড়িতে উঠলাম ঠিকই, তবে যাওয়ার সময় ঋষিকেশ আমার পাশে ছিল না। আমি একাই ছিলাম। তবুও যেন মনে হচ্ছিল ঋষিকেশ যেন আমার পাশেই বসে আছে। সেদিন বাড়ি পৌঁছানোর পরেও মনে হচ্ছিল যেন ঋষিকেশ বেঁচে আছে। এই প্রকৃতির ভিড়ে মুখোশ পরা বন্ধুদের মধ্যে। দুদিন পরে যখন অফিসে গেলাম, মানিকবাবু অনেকবার আমায় জিজ্ঞাসা করেছিলেন, কি শৈলেন, ঋষিকেশ কোথায়? ও কি আবার আগের বছরের মতন মাসির বাড়ি চলে গেল নাকি? আমিও পাল্টা মানিকবাবুকে জিজ্ঞেস করলাম, মাসির বাড়ি? মানিকবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, আগের বছরেরই তো কথা। মাঝে মধ্যে এরকম কোথায় যেন চলে যায়। মাঝে মাঝে কাজ করে, 1 সপ্তাহের জন্য আবার কোথাও উদা হয়ে যায়। কে জানে, এবার এলে আর ওকে কাজে রাখবো না। মানিকবাবুর কথাটা শুনে সেদিন খুব হাসি পেয়েছিল। কে জানে মানিকবাবু কোন মাসির বাড়ির কথা ভেবেছে। এরপর থেকে আমি অফিসে যেতে বা বাড়িতে আসতে সর্বদাই একা থাকতাম। আর মাঝে মাঝে আমার মনে পড়তো সেই দিনগুলোর কথা, মানে ওই 1 সপ্তাহ কাটানোর কথা। ওই কথাগুলো, ওই দিনগুলো
আমি জীবনে যে কোনোদিনও ভুলতে পারবো না তা আমার বেশ উপলব্ধি হয়ে গেছে। আর বারবার মনে পড়ে যায় সেই ঋষিকেশের ঠান্ডা শীতল হাতটা চেপে ধরা। কিন্তু তবুও কেন জানি না আজও মনে হয় ঋষিকেশ আমার সাথেই আছে, আমার পাশেই আছে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে আমাদের জানান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।